সো হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা ডিসকাশন করব যে তোমরা আশা করছি এখনো অবধি সবাই জেনে গেছো যে আমাদের আরআরবি মানে রেলওয়ের তরফ থেকে আন্ডার গ্র্যাজুয়েট যে পরীক্ষাটা হয়েছিল তার যে অ্যান্সার কি সেই অ্যান্সার কি কিন্তু বেরিয়ে গেছে। তো তোমরা যারা এখনো অবধি তোমাদের অ্যান্সার কি চেক করোনি তোমরা কিন্তু তোমাদের অ্যান্সার কিটা চেক করিয়ে নিও। আর সেই অ্যান্সার কি লিঙ্ক কপি করে তোমরা যে কোনো পোর্টাল থেকে কিন্তু তোমরা জেনে যাবে তোমাদের স্কোর কত আসতে চলেছে। এবার এই স্কোরের ভিত্তিতে বিকজ কাট অফ নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড হয়েছে বা কিছুদিন পর তোমাদের আপলোড হবে, সেখানে তোমরা জানতে পারবে যে আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটে কাট অফ কত হতে পারে সিবিটি ওয়ানে। তো আমি এখানে কাট অফ নিয়ে আলোচনা করব না, যেটা নিয়ে আমি আলোচনা করব যে আমাদের মানে যাদের মনে হচ্ছে তোমরা সিবিটি ওয়ান ক্লিয়ার করবে বিকজ অফিসিয়ালি কোনো রেজাল্ট এখন অব্দি আসেনি, তাদের ক্ষেত্রে এই জিনিসটা বলার যে তোমরা ম্যাথসের ক্ষেত্রে বা তোমরা প্রিপারেশন স্ট্র্যাটেজি তোমার কি থাকা উচিত। প্রথমে সাবজেক্ট নিয়েও ডিসকাশন করব, তারপর টপিক নিয়েও ডিসকাশন করব এবং তারপর দেখবো যে কিভাবে করলে আমরা অঙ্ক ইমপ্রুভ করতে পারি, ঠিক আছে। আর এটা কিন্তু হচ্ছে ট্রায়াল মেথড বা অনেক মেথড যেগুলো কিন্তু অলরেডি প্রচুর যারা সিলেক্টেড অফিসাররা রয়েছে বা সিলেক্টেড এমপ্লয়ি রয়েছে তারা কিন্তু সেই মেথড ফলো করতো। তো সবার আগে দেখো যে জিনিসটা তোমাদের বলবো, প্রথম হচ্ছে যে সিবিডি টুতে মেন কি কি সাবজেক্ট তোমার রয়েছে, ঠিক আছে। প্রথম দেখো ম্যাথ। তো এই যে সিবিটি টু এর যে ম্যাথ আর সিবিটি ওয়ানের ম্যাথের মধ্যে পার্থক্য কোথায় থাকবে। সিবিটি টু এর যে ম্যাথ সেটা কিন্তু সিবিটি ওয়ানের কম্পেয়ারে কিন্তু একটু ডিফিকাল্টি লেভেলটা তোমার হাই হবে। শুধুমাত্র কি স্যার ম্যাথের হাই হবে না, প্রত্যেকটা সাবজেক্ট দেওয়া দেখছো। অবভিয়াসলি যখন এটা মেন্স পেপার, সেই মেন্স পেপারে কিন্তু তোমার কোশ্চেনের স্ট্যান্ডার্ড আগের থেকে কিন্তু একটু হাই থাকবেই, ঠিক আছে। মানে একদম ইজি টাইপের যে কোশ্চেন তুমি যেটা ম্যাথসের আগে দেখতে পেরেছো এখন কিন্তু সেটা থাকছে না। এবার কি রিজনিং থাকবে, আর তৃতীয় থাকবে হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার অ্যান্ড জিকে জিএস। তো এই যে কারেন্ট অ্যাফেয়ার, জিকে জিএস, রিজনিং এবং ম্যাথ এই তিনটে সাবজেক্ট হচ্ছে এমন সাবজেক্ট যে সাবজেক্ট থেকে ভিত্তিতে তোমাদের রেজাল্ট বা তোমাদের সিলেকশন কিন্তু নির্ভর করছে। আর সিবিটি ওয়ানের স্কোর কিন্তু সিবিটি টু এ কাউন্ট হবে না, সিবিটি টু এর যে স্কোর সেটাই কিন্তু কাউন্ট হবে তোমার আলটিমেট সিলেকশনের ওপর। তো সেই কারণে সবথেকে গুরুত্বপূর্ণ বা যেটা তুমি বলতে পারো মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমরা সিবিডি টু এ কীরকম পারফর্ম বা কীরকম পারফরমেন্স করছি। এবার দেখো ম্যাক্সিমাম স্টুডেন্টের যে টার্গেট থাকবে সেটা হচ্ছে এই ম্যাথ সম্পূর্ণ করে আসার, রিজনিং সম্পূর্ণ করে আসার। বিকজ অনেকেই তোমরা জানো যে ম্যাক্সিমাম লোকের ভয় আজকালকার দিনে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার আর জিকে জিএস এর ওপর। তো এখান থেকে তোমাদের যে কটা কোশ্চেন থাকবে না কেন তোমার প্রিপারেশনের উপর নির্ভর করবে তুমি এখান থেকে কত মার্কস স্কোর করতে পারছো, ঠিক আছে। এটা সম্পূর্ণ নির্ভর করছে তুমি কারেন্ট অ্যাফেয়ারে কেমন, সায়েন্সে কেমন, জিকে জিএস এ কেমন। তো যার প্রিপারেশন ভালো থাকবে সে কিন্তু এখান দিয়ে অনেক পরিমাণ বা একটা হিউজ অ্যাডভান্টেজ পেয়ে যাবে যদি কারোর এই পার্টটা এক্সট্রিম লেভেলে স্ট্রং থাকে। এবার যদি আমি ম্যাথের কথা বলি, দেখো মেথ আর রিজনিং হচ্ছে এমন টপিক বা এমন সাবজেক্ট যেই সাবজেক্ট তোমাকে ফুল মার্কস দেবে, ঠিক আছে, বাট তুমি যদি ঠিকঠাকভাবে পড়াশোনা করো। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে মেনলি কোন কোন চ্যাপ্টার যেগুলো আমাদের খুব ভালোভাবে দেখতে হবে, খুব ভালোভাবে ফলো করতে হবে, কেন ওখান থেকে কোশ্চেন যেগুলো আসছে সেই কোশ্চেনগুলো কিন্তু আমাদেরকে পরীক্ষায় ফাঁসাতে পারে। প্রথম চ্যাপ্টার যেটা আমি বারবার তোমাদের বলছি সেই চ্যাপ্টারের নাম হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এর থেকে কিন্তু কোশ্চেন তোমরা দেখে যাবে। বাকি যে গভর্নমেন্ট এক্সামগুলো হচ্ছে সেখানেও যদি তুমি ভালো করে দেখো আজকালকার দিনে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট বা তুমি যেটাকে বাংলায় বলো চক্রবৃদ্ধি সুদ, এর থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসছে আর কিন্তু ভালো স্ট্যান্ডার্ড কোশ্চেন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এই কম্পাউন্ড ইন্টারেস্টের সাথে সাথেই মিলিয়ে কিন্তু কোশ্চেন তোমার ফ্রেম করতে পারে সিম্পল ইন্টারেস্টের। মানে এই নয় যে সিম্পল ইন্টারেস্টের আলাদা কোশ্চেন বা কম্পাউন্ড ইন্টারেস্টের আলাদা কোশ্চেন, এমন কোনো একটা কোশ্চেন সেট করলো যেই কোশ্চেনে বোধ তোমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট প্লাস সিম্পল ইন্টারেস্ট দুটোই কিন্তু তোমাকে ইউজ করতে হবে। তো এরকম কোশ্চেন আমরা অনেক করেছি ক্লাসে, তাই না? আশা করছি তোমরাও যেখান থেকে পড়েছো সেখানেও তোমরা করেছো। তো এই কোশ্চেন কিন্তু ফ্রেম হবে যেখানে সিআই প্লাস এসআই দুটোরই কিন্তু অ্যাপ্লিকেশন ইউজ করা হবে। মানে এটাতে কি হচ্ছে যে তোমার যে এক্সামিনার সে চেক করতে চাইছে একটা কোশ্চেনের ক্ষেত্রেই বা একটা কোশ্চেনই সে চেক করতে পারছে যে তোমার কনসেপ্ট সিআইতে কত ভালো রয়েছে এবং তোমার কনসেপ্ট এসআইতে কত ভালো রয়েছে। একটা চ্যাপ্টারে ডাউট মানে সেই কোশ্চেনটা ফেসে গেল ওখানে, ঠিক আছে। প্রথম চ্যাপ্টার যেটা তুমি প্রায়োরিটি লিস্টের টপে দাও, মেনলি আমি অ্যারিথমেটিকের চ্যাপ্টার সেগুলো নিয়ে ডিসকাশন করবো, ঠিক আছে। সেকেন্ড চ্যাপ্টার কি আছে? সেকেন্ড চ্যাপ্টার যদি আমি তোমাকে বলি প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস, এই প্রফিট অ্যান্ড লসের কিন্তু তোমরা যদি সিবিটির কোশ্চেন দেখো ওখানে কিন্তু ভালো স্ট্যান্ডার্ড অফ কোশ্চেন্স রয়েছে। ভালো স্ট্যান্ডার্ড কোশ্চেন কিন্তু তোমার প্রফিট অ্যান্ড লস থেকে আছে, যেগুলো তোমাদের দেখা দরকার। আর দ্বিতীয় হচ্ছে তোমাদের যদি এখন কোনো চ্যাপ্টারে ডাউট থাকে, ডাউট মানে কি, ডাউট মানে হচ্ছে আমাদের কি হয় যখন যদি আমি প্র্যাকটিস কোনো চ্যাপ্টার খুব ভালোভাবে না করি তাহলে কিন্তু আমার সেই চ্যাপ্টারের প্রতি গ্রিপ কিন্তু কোনোদিনই আসবে না, কোনোদিনই গ্রিপ কিন্তু ফর্ম হবে না। তো প্রথম জিনিস যেটা আমার দরকার সেটা হচ্ছে সেই চ্যাপ্টারের
প্রতি খুব ভালোভাবে আমাকে গ্রিপ করতে হবে। তো গ্রিপ করার জন্য ধরো তোমার যদি ডাউট হয় স্যার আমি কম্পাউন্ডিং ইন্টারেস্ট পারি না, কি করব? অনেকে আমি দেখেছি হাজারখানা ইউটিউবে ভিডিও দেখে, আলটিমেটলি তুমি যখন হাজারটা ভিডিও ইউটিউবে দেখছো তখন কি হয় জানো, তোমার সময়টা কিন্তু আলটিমেটলি নষ্ট হয়ে যায়। তুমি ভিডিও যে কোনো টিচারে তুমি দেখো না কেন, ভিডিও তুমি মোরালেস একবার দেখো, একবার ভিডিও দেখলে দেখো, এখন দেখো লাস্ট মোমেন্ট, এখন অত সময় নেই একদম ফাউন্ডেশন তোমার শেখার, তুমি একদিন যে কোনো একটা ফাউন্ডেশন ক্লাস দেখলে, ফাউন্ডেশন ক্লাস দেখার পর তুমি যখন দেখছো তুমি নোটস বানাচ্ছ সাথে সাথে, ঠিক আছে, নোটসটা বানিয়ে নিলে তুমি, বা তুমি এতদিন যেখানে পড়েছো সেখানে তুমি অলরেডি নোটস বানিয়েছো, ঠিক আছে, সেটা তাদের জন্য বলছে তারা কোনোদিনও পড়েইনি, আর যারা পড়েছে তারা তো অলরেডি কোনো না কোনো ইনস্টিটিউটে পড়েছো বা কোনো ইউটিউব ক্লাসে পড়েছো, কোনো স্যার ম্যাডাম তোমাদের পড়িয়েছে, সেখানে তোমাদের নোটস অলরেডি বানিয়েছে, কোশ্চেন করিয়েছে, তো তোমরা সেই কোশ্চেনগুলো এখন খুব ভালোভাবে চেক করো। তারপর কি, তারপর প্রচুর বই রয়েছে, ঠিক আছে, প্রচুর বই রয়েছে যেটা রেলওয়ের কোশ্চেন রয়েছে, যেখানে সেখানে তোমরা বই সলভ করো, ঠিক আছে, প্রচুর পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে, সেই পিডিএফ তোমরা চেক করো, ঠিক আছে, অনেক স্টাডি মেটেরিয়াল আছে, সেই স্টাডি মেটেরিয়াল তোমাদের কোশ্চেন থাকে। তো বিভিন্ন জায়গার থেকে তুমি যত পরিমাণ কোশ্চেন করবে, আর তার মানে এই না যে আমি এক টাইপের কোশ্চেনই করব, এক টাইপের কোশ্চেন করলে কিন্তু হবে না, যে অনেকে ভাবে যে আচ্ছা এই টাইপের কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসেছিল তো এই বছর তো আসবে না, ভাই কোশ্চেন ঘোরাতেই পারে, কোনো গ্যারান্টি কোথাও নেই কিন্তু আলটিমেটলি। তো আমাদের বিভিন্ন যে টাইপ থাকে, বিভিন্ন যে টাইপ বলো বা বিভিন্ন প্যাটার্নের যে কোশ্চেন, সেরকম বিভিন্ন প্যাটার্নের কোশ্চেন কিন্তু সেই চ্যাপ্টার থেকে আমাকে করতে হবে, যদি আমার সেই চ্যাপ্টারে গ্রিপ না থাকে। এখনো সময় আছে, তুমি যদি চাইলে 400 থেকে 500 কোশ্চেন করো না কোনো একটা চ্যাপ্টার থেকে, মিনিমাম বলছি, মিনিমাম বলছি জিনিসটা, ঠিক আছে, মিনিমাম একদম কম করে বলছি, কোনো একটা চ্যাপ্টার থেকে তুমি যদি 400 থেকে 500 কোশ্চেন সলভ করে নাও, তুমি কিন্তু আরামসে সেই চ্যাপ্টারে গ্রিপ হয়ে যাবে। এবং আরও তোমাকে মক টেস্ট দিতে হবে, মক টেস্ট দিলে কোশ্চেনের সংখ্যা আরো বেশি ভাববে, তুমি চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দাও, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট হয়, ঠিক আছে, যেটাকে বলা হয় সেকশনাল মক টেস্ট দাও বা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দাও। সেখানে দেওয়ার পর তুমি যখন হাজারের গন্ডি পেরিয়ে যাবে, যখন তোমার মনে হবে যে আমি 1000+ কোশ্চেন সলভ করে নিয়েছি কোনো একটা চ্যাপ্টার থেকে, 1000 বা 1500 কোশ্চেন সলভ করে নিয়েছি কোনো একটা চ্যাপ্টার থেকে, এইটুকুনি গ্যারেন্টি আমি তোমাদের দিতে পারি, যদি কোনো ছেলে বা মেয়ে যে কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টারে 1000+ কোশ্চেন সলভ করে নিয়েছে, তার কিন্তু সেই চ্যাপ্টারটা গ্রিপে এসে যাবে, এটা গ্যারেন্টি, ঠিক আছে, কারণ এর বাইরে দরকার হয় না। 1000 থেকে 1200 কোশ্চেন করলেই স্যার, তুমি যখন 400 থেকে 500 কোশ্চেন করবে, ধরো সিআই কথা বলি, তোমার গ্রিপ এসে গেল, তুমি সিআই করো 400 500, এসআই করো 400 500, 1000 ক্রস করে যাচ্ছে, 1800 হয়ে যাচ্ছে, 1800 হচ্ছে, তাছাড়া দুটো মিলিয়ে তো কিছু কোশ্চেন করো, তাহলে ওখানে কি 1500 কোশ্চেন হয়ে গেল। আমি এইটুকুনি গ্যারেন্টি দিচ্ছি আমার কোনো কোশ্চেন ফাঁসবে না। আমাদের ফাঁসে এই কারণেই, বিকজ প্রথম কারণ হচ্ছে যে আমরা কোনো কিছু প্র্যাকটিস করতে চাই না, আমরা কোনো কিছু প্র্যাকটিস করতে চাই না, 10টা কোশ্চেন 20টা কোশ্চেন দেখি, তারপর মনে হয় যে আমার কোশ্চেন হয়ে গেছে, হয় না ওইভাবে। তোমার দেখবে যখনই মনে হবে যে ডাউট হচ্ছে, তার মানে এটা কিন্তু অ্যালার্মিং সাইন হয়ে গেল যে তোমার সেই চ্যাপ্টারের প্রতি কোনো ভালোভাবে গ্রিপ নেই। দ্বিতীয় চ্যাপ্টার, যেটা তুমি তৃতীয় নম্বর আসা যাক, তৃতীয় নম্বর কি, তোমাকে যে জিনিসটা জানতে হবে, রেশিও, রেশিও প্লাস তোমার পার্সেন্টেজ, ঠিক আছে, রেশিও প্লাস তোমার পার্সেন্টেজ, এর যে কনসেপ্টটা, এর যে কনসেপ্ট যদি আমার না থাকে ভালো করে ক্লিয়ার, এখনো অনেক স্টুডেন্ট এমন রয়েছে যাদের এই চ্যাপ্টারে কনসেপচুয়াল ডাউট থাকে বা কনসেপ্টে কোথাও না কোথাও ডাউট থাকে, সব কনসেপ্ট তাদের কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ার হয় না, এবং যখনই তার এই ফাউন্ডেশনে ক্লিয়ার নেই, সে তখন ফেসে যাবে এসআইসিআইতে, সে তখন ফেসে যাবে প্রফিট লসে, সে তখন ফেসে যাবে স্পিড টাইম ডিস্টেন্সে, বিকজ এটা কি ফাউন্ডেশন, এর ওপর ভিত্তি করে বাকি চ্যাপ্টার দাঁড়িয়ে রয়েছে অ্যারিথমেটিকের যদি পয়েন্ট অফ ভিউ দিয়ে আমি বলি। দ্বিতীয় চ্যাপ্টার কি হয়ে গেল তোমার, স্পিড টাইম ডিস্টেন্স। এবার এই যে স্পিড টাইম ডিস্টেন্সটা, এটা একটা বড় চ্যাপ্টার, এর আন্ডারেই তোমার পড়ছে ট্রেনের কোশ্চেন, কোনো তুমি যে কোনো এক্সাম দাও, সেই এক্সামে আইদার স্পিড টাইম ডিস্টেন্স কোশ্চেন থাকবে, ইয়া তো ট্রেন থাকবে, ইয়া তো বোট থাকবে। তো তুমি বোট অ্যান্ড স্টিম তখন পারবে, তুমি ট্রেন তখন পারবে যখন তোমার স্পিড টাইম ডিস্টেন্সে কনফিডেন্স থাকবে। আর স্পিড টাইম ডিস্টেন্সে এই না যে আমি 10 রকম কন্ডিশন দিয়ে গেলাম যে একটা ট্রেন একটা ব্রিজকে ক্রস করলে কত টাইম লাগবে, এত ইজি কোশ্চেন আসে না, কমপ্লেক্স থাকে কোশ্চেন, ফর্মুলা ইউজ করলে হয় না, টেকনিক জানতে হয়, টেকনিক তখনই আসে যখন আমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করব। টাইম এন্ড ওয়ার্ক তোমার চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে, এজেস থেকে কোশ্চেন আছে, তো বিভিন্ন চ্যাপ্টার কিন্তু তোমাদের রয়েছে, যে চ্যাপ্টারগুলো কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে গুরুত্বপূর্ণ এক্সট্রিম লেভেলে। আর তোমার সব থেকে সুবিধা, যে ভাই তুমি কিছু করো না করো ম্যাথের ক্ষেত্রে, আমি বারবার বলবো যে অ্যারিথমেটিক পার্টটা, ঠিক আছে, অ্যারিথমেটিক পার্টের চেষ্টা করো ফুল মার্কস আনার, ঠিক আছে, চেষ্টা করো ফুল মার্কস আনার অ্যারিথমেটিকের ক্ষেত্রে। অ্যাডভান্স ম্যাথও আসতে পারে, অ্যাডভান্স ম্যাথের জন্য সৈকত স্যার অলরেডি তোমাদের ক্লাস নিয়েছে, সেখানে ক্লাসে তোমাদের প্লেলিস্ট করা আছে অ্যাডভান্স ম্যাথের ওপর, সেখানে তুমি ফাউন্ডেশন ক্লাস দেখতে পারো। বাট অ্যারিথমেটিকের ক্ষেত্রে এনি হাউ চেষ্টা করো ফুল মার্কস তোমার স্কোর করা, আর এটা কিন্তু সম্ভব, প্রচুর স্টুডেন্টরা কিন্তু করেছে জিনিসটা, ঠিক আছে। তৃতীয় যদি আসি, টপিক ওয়াইজ তোমাদের বললাম, এবার মক টেস্টের খেলা রয়েছে। মক টেস্টে স্যার কি খেলা, মক টেস্টের ক্ষেত্রে কি, প্রচুর পোর্টাল আছে, প্রচুর পোর্টাল আছে, যে পোর্টালে তোমাদের সম্পূর্ণ তোমরা ফ্রি অফ কস্টে মক টেস্ট দিতে পারবে, ঠিক আছে, অনেক পেড মেটেরিয়ালও রয়েছে।
পেড ভার্সন রয়েছে, যেখানে তোমরা পেড ভার্সনে কেউ দাও, কেউ ফ্রি মেটেরিয়াল দাও, এটা চয়েস তোমাদের উপর করছে তোমরা কোনটাতে মক টেস্ট দিতে চাইছো, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজও তোমার উপর নির্ভর করছে, তুমি কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে চাইছো সেটা সম্পূর্ণ তোমার উপর রয়েছে, ঠিক আছে। এবার যেটা ব্যাপার হচ্ছে যে মক টেস্ট তো আমরা সবাই দিই, বাট মক টেস্ট দেওয়ার পর আমরা সেই মক টেস্টের কি অ্যানালিসিসটা ভালো করে করি? বিকজ এটাও কিন্তু আমি শুনতে পেরেছি প্রচুর স্টুডেন্টের থেকে, যে মক টেস্ট, সাপোজ আমি বললাম যে মক টেস্ট হচ্ছে 90 মিনিট, লেটস সে 90 মিনিট, 90 মিনিট যখন আমি কোনো একটা পেপার দিচ্ছি, তার অ্যানালিসিস কি আমার 15 মিনিটে কমপ্লিট হতে পারে? কোনোদিনও সম্ভব নয় অ্যানালিসিস কমপ্লিট হওয়া, এটাও একটা বড় ব্যাপার। মক টেস্ট যেমন সময় লাগছে, সেরকমই সময় দিয়ে, সেমনই ধৈর্য দিয়ে আমায় কিন্তু অ্যানালিসিসটাও করতে হবে। কেন দেখো, নাম্বার অফ সংখ্যা মক টেস্ট বাড়ি আলটিমেটলি আমার লাভ নেই। কেউ কেউ বলতে পারে আমি দিনে 10টা মক টেস্ট দিই, তুমি দিতে পারো, কোনো সমস্যা নেই। বাট দিনে 10টা মক টেস্ট দিয়ে আমার যদি স্কোরই না ইমপ্রুভ করে, তাহলে আমার যে 10টা মক টেস্ট আমি কিনেছি তার তো টাকাটা নষ্ট হয়ে গেল আমার। ধরো আমি 5টা মক টেস্ট দিলাম, 5টা মক টেস্ট পর দেখছি যে আমার স্কোর কোনো ইমপ্রুভ হচ্ছে, তার মানে এটা তো অ্যানালার্মিং সাইন, তারপরে ডেঞ্জার সাইন, যে আমার কোথাও না কোথাও আমার মধ্যে প্রবলেম রয়েছে, যে প্রবলেমের কারণে আমি ভুল হচ্ছে বা আমার স্কোর ইমপ্রুভ হচ্ছে না। সেই প্রবলেমটাকে বা যে গ্রাস রুট লেভেল, ঠিক আছে, মানে একদম রুট কজটা বার করো, যে রুট কজটা কোথায় রয়েছে। এই রুট কজটা কি আমার সেই সিস্টেমটাকে ব্যবহার করতে প্রবলেম হচ্ছে, আমার কি অনলাইনে মক টেস্ট দিতে প্রবলেম হচ্ছে, আমার মাউসের চক্করে কি স্পিড কমে যাচ্ছে, সেটাকে ফাইন্ড আউট করো, নাকি আমার কোথাও কনসেপ্টে ডাউট থেকে যাচ্ছে, না আমার স্পিড স্লো আছে। দেখো সত্যি কথা বলতে গেলে এটা কোনো ব্যাংকের পরীক্ষা নয় যেখানে তোমার বিশাল স্পিড তোমাকে অঙ্ক করতে হবে। এখানে অঙ্ক সলভ করার প্রচুর টাইম থাকে, এটা কেউ অস্বীকার করতে পারে না। যদি আমি ব্যাংকের কম্পেয়ারে বলি, ব্যাংকের কম্পেয়ারে কিন্তু তুমি রেলের যদি ম্যাথ করো, তার কিন্তু তুমি অনেক টাইম পাচ্ছ, অনেক টাইম পাওয়া যায়, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে রেলের ম্যাথে কোনো সেকশনাল টাইমিং থাকে না, যেটা ব্যাংকের ম্যাথে থাকে। তার মানে কি, তার মানে হচ্ছে তুমি যদি ম্যাক্সিমামটাও ম্যাথ কোশ্চেন সলভ করতে নাও না কেন, তোমার যদি তুমি বাকি জায়গাগুলো কিন্তু ম্যানেজ করতে পারবে, জিনিসটা ব্যাংকের ক্ষেত্রে হয় না। তো এই কারণে কিন্তু ব্যাংক এক্সাম ক্লিয়ার করা ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম এখনকার টাইমে, ঠিক আছে। আর তাই জন্য স্যালারিটাও সেই লেভেলের। বাট রেলের পরীক্ষা, বাট ব্যাংকে প্রচুর প্রেশারও রয়েছে। বাট যদি রেলের কথা বলি, ভালো চাকরি, খুব সম্মানজনক চাকরি রয়েছে রেলের, ঠিক আছে, স্পেশালি এনটিপিসি। তো দেখো, যেটা তোমাদের বলার, যে আমাদের অ্যানালিসিস করতে হবে, রুট কজ বার করতে হবে, যে আমাদের মেন প্রবলেমটা কোথায় হচ্ছে, কোথাও কি ফাউন্ডেশনের প্রবলেম, কোনো কনসেপচুয়াল প্রবলেম, এই জিনিসগুলো আমি চেক করলাম। আচ্ছা, এবার আসা যাক টাইম ম্যানেজমেন্ট। স্যার টাইম ম্যানেজমেন্ট মানে স্যার কি? দেখো টাইম ম্যানেজমেন্ট দু রকম ভাবে হয়, ঠিক আছে। প্রথম জিনিস কি হচ্ছে টাইম ম্যানেজমেন্টের, প্রথম জিনিস টাইম ম্যানেজমেন্ট হয়, একটা হচ্ছে তোমার বাড়িতে তুমি কিভাবে ম্যানেজ করছো, তোমার হোমে, বাড়িতে সারাদিনে তুমি কি করে ম্যানেজ করছো, এবং দ্বিতীয় হচ্ছে তোমার এক্সামে। এক্সামে স্যার টাইম ম্যানেজমেন্ট মানে, এক্সাম মানে হচ্ছে যে আমি যে সময়টা পাচ্ছি পরীক্ষা দেওয়ার, সে সময়ের মধ্যে কখন আমি কোন পেপারটা করবো বা কখন আমার কি করা উচিত। দেখো প্রথম জিনিস হচ্ছে, যদি আমি বাড়ির কথা বলি, ঠিক আছে, আমাকে ডেলি অল সাবজেক্ট করতে হবে, ঠিক আছে, অল সাবজেক্ট করতে হবে, ঠিক আছে। অনেকে আছে যারা সকালবেলা ম্যাথস করতে ভালো লাগে, অনেকে আছে যাদের রাত্রিবেলা ম্যাথস করতে ভালো লাগে, তো এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। বাট তোমাকে ডেডিকেটলি টাইম দিতে হবে, ঠিক আছে, ডেডিকেটলি টাইম দিতে হবে, 2 থেকে 3 ঘন্টা, তার বেশিও তুমি যে পারলে দাও, ঠিক আছে, সেখানে তুমি টাইম দিলে। জিকে জিএসে তোমাদের টাইম দিতে হবে, রিজনিংও টাইম দিতে, তো তোমার উপর নির্ভর করবে যে তুমি কিভাবে সেই টাইমিংটাকে সাজাবে, বিকজ আলটিমেটলি দেখো, যদি আমি পড়াটাকে অ্যাজ এ বার্ডেন হিসেবে ভাবি, ঠিক আছে, পড়াটাকে যদি ভাবি যে আমার পড়তে হবে, ভালো লাগছে না, বাট স্টিল আমাকে পড়তেই হবে, তাহলে কিন্তু আমি মন দিয়ে কোনদিনও পড়তে পারবো না। তুমি যখন পড়ছো, তোমার যদি মাথায় করে আচ্ছা এই আমাকে এই কথাটা বলেছিল, এই আমার সাথে খারাপ ব্যবহার করছে, যদি আমি চাকরি না পাই তাহলে আমার কি হবে, আমাকে এই ছেলে এমন বলেছিল, হ্যান ত্যান, অত ভাবলে কিন্তু সিলেকশন হবে না, যে কোনো এক্সামের কথা বলি, যে কোনো এক্সামের ক্ষেত্রে মেন হচ্ছে আমার মাইন্ডটাকে আমি কি করে ফোকাস রাখছি, যদি মনে হচ্ছে তোমার বসে বসে পড়তে মাথা ঘুরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো, ঠিক আছে, এটা আমি নিজে করতাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তাম, ঠিক আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, তোমার সামনে যদি হোয়াইট বোর্ড থাকে হোয়াইট বোর্ডে পড়ো, বা কোনো একটা স্ট্যান্ড টাইপের টেবিল টাইপের থাকে, টেবিলে লিখে লিখে পড়ো, দাঁড়িয়ে পড়লে কি হবে, মাইন্ডটা কিন্তু ফোকাস থাকে। এই জন্য কিন্তু দেখবে টিচাররা যখন স্টুডেন্টদেরকে পড়ায়, তখন কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা পড়ায়, বসে বসে কিন্তু পড়ায় না। বিকজ যখন আমরা বসে থাকি, বডি আমাদের একটা রিল্যাক্স মোডে চলে আসে, মাইন্ড আমাদেরকে রিল্যাক্স মোডে চলে আসে, যখন রিল্যাক্স মোডে চলে আসে তখন কিন্তু হাজার রকম চিন্তাধারা আমাদের মাইন্ডে আসতে থাকে। তো এই কারণে তোমায় কি করতে হবে, এই কারণে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডেইলি তুমি তোমার টাইম টেবিল সাজাও, আর ওই ছোটবেলা করার মতো সাজাবে না, যে 10 AM to 11 AM এই কাজ করলাম, 11 to 12 এই কাজ করলাম, 1 AM to 2 PM এই কাজ করলাম, ওইটা হবে না। তুমি তোমার মতন করে করো, যেভাবে পড়তে ভালো লাগে, যতটা পারছো লাস্ট মোমেন্টে
সব কিছু ছেড়ে দাও, এখন শেষ মুহূর্ত। একবার চাকরি পেয়ে গেলে না, তখন আর হাজার দিকে তোমাকে ঘুরতে হবে না। বারবার তোমাদের একটা কথাই বলি যে চাকরি কিন্তু খুব দরকার এখনকার দিনে। আর তুমি যদি প্রাইভেট অর্গানাইজেশন কম্পেয়ার তুমি গভর্নমেন্ট সার্ভিস দেখো, গভর্নমেন্ট সার্ভিসে কিন্তু প্রচুর সুযোগ সুবিধা রয়েছে যেগুলো প্রাইভেটে নেই, এটা বাস্তব। এটা আমি কাদের কথা বলছি? সাধারণ মানুষদের ক্ষেত্রে। যারা বড় লোক তাদের দরকার নেই, যারা বড় লোক তাদের কিন্তু এইসব দরকার হয় না চাকরি, ঠিক আছে? ওকে। তো মেন হচ্ছে কি, মেন জিনিস হচ্ছে যে তোমাকে এটা করতে হবে, তুমি ভালোভাবে টাইম ম্যানেজমেন্ট করলে, তুমি তোমার মতন করে সাজালে, যেটা প্রোডাক্টিভ বা অ্যাকচুয়ালি যে রুটিনটা ফলো করা যাবে সেটা দিয়ে তুমি করবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি স্যার এক্সামে কি করে সাজাবো টাইম ম্যানেজমেন্টটা, এক্সামে কি করে আমি টাইমটা ম্যানেজ করব। দেখো, এক্সামে ম্যানেজ করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সবার আগে তুমি ম্যাথ সেকশন করো। সবার আগে তুমি ম্যাথ সেকশন করলে, ম্যাথ সেকশন করার পর তুমি চলে যাও হচ্ছে রিজনিং সেকশনে, ঠিক আছে? রিজনিং সেকশনে করার পর তুমি চলে যাও জিকে জিএস, বিকজ জিকে জিএসে কি তুমি জানলে ঠিক, না জানলে তুমি স্কিপ মারবে। এমন তো না যে আমি ভাববো যে কি হবে না হবে, বিকজ তুমি যদি ভুল অ্যান্সার মারো, তুমি যতটা ঠিক করবে তার থেকে বেশি তুমি নেগেটিভ খেয়ে যাবে, আর ওই নেগেটিভের চক্করে তোমার সিলেকশন আটকে যাবে। কারণ জিকে জিএস কিন্তু, বারবার বলছি, জিকে জিএস কিন্তু তুক্কা মারার বিষয় নয়। জিকে জিএসে নলেজ থাকলেই তখনই অ্যাটেম্প করো, নলেজ না থাকলে ছেড়ে দাও, ভালো কথা বলছি। না তো এইখানেও যে খেটে যে পরিশ্রমটা করলে না, এখানে যে খেটে পরিশ্রমটা করলে, এই সম্পূর্ণ পরিশ্রম কিন্তু আলটিমেটলি বৃথা হয়ে যাবে যদি আমাদের এই পার্টটা দুর্বল থাকে। এই জন্য সব সাবজেক্ট দরকার, সব সাবজেক্ট গ্রিপ থাকা দরকার সিলেকশনের জন্য। যে কারণে তোমার চেক করা হয়, এই না আমি ম্যাথ পারি বা আমি রিজনিং পারি আমার সিলেকশন হয়ে যাবে, তা হয় না ভাই। এখনকার দিনে দাঁড়িয়ে অঙ্ক সবাই পারছে, রিজনিংও সবাই পারছে, বাট সিলেকশন দাঁড়িয়ে যাচ্ছে কোথাও কি জিকেজিএস এর ওপর, কারেন্ট অ্যাফেয়ারের ওপর সিলেকশন দাঁড়িয়ে যাচ্ছে। অনেকে বলতো 2000, আমিও নিজেও ভিডিও করে যেখানে বলেছি লাস্ট 2 ইয়ার কারেন্ট অ্যাফেয়ার আছে, বাট 2000 যদি আমি পেপারে দিই 2025 সব কারেন্ট অ্যাফেয়ার এসছে। তার মানে কি? তার মানে কেউ কিন্তু সঠিকভাবে বলতে পারে না, সবই প্রেডিকশন বা সবই দেখে অ্যানালাইসিস করে আমরা বলি, ঠিক আছে? তো এই কারণে খুব ভালোভাবে ম্যাথসটা চেষ্টা করো সলভ করা। যটা কোশ্চেন হলো রিজনিং করো, তারপর জিকে জিএস করো। তারপর আবার দেখো যে কোন কোশ্চেন তোমার স্কিপ হয়েছে, তুমি ম্যাথসে যাও, তো ওইভাবে তোমাকে সাফেল করতে হবে। আর স্পিডে করতে হবে। দেখো, খুব এক্সট্রিম স্পিডে দরকার নেই, অ্যাজ কম্পেয়ার টু ব্যাংকের কথা বলছি। তোমরা নর্মালি যে করছো তাতে যদি একটু ভালো স্পিড করে নাও, তাহলে কিন্তু তোমাদের আরামসে তুমি টাইম পেয়ে যাচ্ছ। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আরেকটা কথা তোমাদের বলে দিচ্ছি যে আমাদের অনেকের যে প্রবলেম, সেই প্রবলেমটা হচ্ছে জিকে এবং জিএসএ হচ্ছে। তো জিএস এর ক্ষেত্রে মানে জেনারেল সায়েন্স একটা কি পড়ছে তোমার, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি, এই তিনটে সাবজেক্ট পড়ছে। ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি। আর গ্রুপ ডি যদি বলো, গ্রুপ ডিতে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন তোমার থাকে পিসিবির থেকে, ঠিক আছে? এবং এনটিপিসি যখন তুমি সিবিডি টুও দেবে, এনটিপিসি যদি বলি, এনটিপিসি চাহে এনটিপিসি তোমার আন্ডার গ্র্যাজুয়েট হোক বা তোমার গ্র্যাজুয়েট লেভেল হোক, দুটোর ক্ষেত্রে কিন্তু তুমি যখন সিবিটি টু দেবে সেখানে কিন্তু সায়েন্সের থেকে প্রশ্ন থাকবে, সেখানে কিন্তু সায়েন্সের থেকে প্রশ্ন থাকবে। তো আমরা এডুহাব বাংলা তোমাদের জন্য সায়েন্সের জন্য কিন্তু ডেডিকেটেড ব্যাচ আমরা নিয়ে এসেছি। সায়েন্সের ক্ষেত্রে আমরা ডেডিকেটেড ব্যাচ কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি। সেই সায়েন্স ব্যাচে লাস্ট 2 মান্থ আমাদের চালু হবে নেক্সট মানডে, সানডে থেকে ব্যাচটা চালু হবে। সানডে থেকে ব্যাচে কিন্তু সম্পূর্ণ 2 মাসে তোমাদের সন্দীপ স্যার কিন্তু তোমাদের এমসিকিউ সেশন বা তোমার যেটা বলতে পারো লাস্ট মিনিট টার্গেট ব্যাচ কিন্তু আমরা নিয়ে এসেছি, যার প্রাইস হচ্ছে 349। প্রাইস কত হচ্ছে? 349। একদমই তোমরা ঠিক শুনেছো, 349। এই যে ক্র্যাশ কোর্স, এর ডিউরেশন থাকবে 2 মাস। তো যারা ইন্টারেস্টেড রয়েছে এই ক্র্যাশ কোর্সের জন্য, তারা কিন্তু নিশ্চয়ই আমাদের যোগাযোগ করতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। বাকি ডিটেলস তোমাকে আমি হোয়াটসঅ্যাপ প্রোভাইড করে দেবো। আমার নাম্বার নিয়ে নাও, নাম্বার হচ্ছে 9007990045। এই ব্যাচটা রিলেটেড কোনো যদি ইনফরমেশন তোমার লাগে, কোনো কিছু জানতে চাইছো, আরও কিছু যদি জানার কোনো আগ্রহ থাকে বা কোনো জিজ্ঞেস করার থাকে, তোমরা এই নাম্বারে আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? কল করতে পারো, কল বা তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ করে নিজের জাস্ট নামটা লিখবে, ফোন করে তো নাম বলবেই, আর যদি হোয়াটসঅ্যাপ করো নাম লিখবে এবং তুমি লিখবে জিএস, ঠিক আছে? জিএস লিখে দেবে, জিএস লিখে দিয়ে বুঝে যাবো। কারণ অনেকেই করে, অনেকে শুধু হাই লিখে ছেড়ে দেয়। তো শুধু হাই লিখে ছাড়লে কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিই। এবার আমি তো জানতে পারবো না তুমি কি জন্য আমাকে মেসেজ করছো। তো সেই কারণে কি হবে, যে নিজের নাম লিখবে এবং এই ব্যাচটার কথা বলবে, জিএস এর জন্য সেটা ইন্টারেস্টেড রয়েছে, একটু বলুন আমি আপনাকে, ঠিক আছে? তখন আমি তোমাকে গাইড করে দেবো বা আমাদের যে টিম রয়েছে সে তোমাকে গাইডেন্স দিয়ে দেবে সেই ব্যাচের মধ্যে। সেটা কিন্তু লিমিটেড পিরিয়ড অফার। অনেকে কিন্তু গেম চেঞ্জার, বারবারও বলছি, অঙ্ক রিজনিং সবাই করবে, খেলা কিন্তু ঘুরবে জিকে জিএসে, ঠিক আছে? খেলা কিন্তু ঘুরবে জিকে জিএসে। তো যারা ইন্টারেস্টেড রয়েছে তারা কিন্তু নিশ্চয়ই যোগাযোগ করতে পারো। তো আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে আসবো। টাটা।